সেটাকে নিয়ে রাস্তায় যা মিটিং মিছিল লড়াই চলছে, কিন্তু এখন মূল লড়াই আপনারা জানেন ট্রাইব্যুনালে হবে, কোর্টে হবে। সেই কাজও আমরা করছি, আমাদের আইনজীবীরা করছেন। পার্টির পক্ষ থেকে উদ্যোগ নিয়ে যা করার চেষ্টা করার যা সুযোগ আছে আমরা যাদের নাম যাদের অ্যাপিল এখন অব্দি ট্রাইব্যুনালে এখন অব্দি বকেয়া আছে, পেন্ডিং আছে, সেই কাগজ সেই ডকুমেন্ট নিয়ে আমাদের দিক থেকে আদালতের মাধ্যমে যতটা তদবির করা সম্ভব, যত তাড়াতাড়ি করা সম্ভব আমরা চেষ্টা করছি। সেই প্রসঙ্গে আমি আসছি। আমি তার আগে খুব সংক্ষেপে, আমি বেশি সময় নেব না। এমনি যে আকাশের অবস্থা, যে কোনো সময় এখন বৃষ্টির দিন চলছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আপনারা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন, সবাই এখানে উপস্থিত আছেন, এই গরমের মধ্যে ভিড় করে সবাই এখানে আছেন। আমি খুব বেশি সময় নিচ্ছি না, আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলছি। দেখুন, আমরা চিরকাল বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস কেউ ভালোবেসে করে না। তৃণমূল কংগ্রেস দলটা লোকে করে ধান্দার জন্য। আপনি কোনো ধান্দা ছাড়া ভালোবেসে সিপিএম করছে এরকম লোক পাবেন, ভালোবেসে কংগ্রেস করছে, ভালোবেসে বিজেপি করছে, ভালোবেসে আইএসএফ করছে এরকম লোক পাবেন। দু পয়সা মালকামরা ধান্দা ছাড়া তৃণমূল করছে, এত বড় মহাপুরুষ আমার জীবনে আমি আজ অব্দি কোনোদিন দেখিনি। আমার ধারণা আপনারাও দেখেননি। আমরা জানতাম যেদিন এদের সরকার চলে যাবে, এদের ধান্দা গুছিয়ে নেওয়ার জায়গা থাকবে না, সেদিন এদের পার্টি উঠে যাবে। আমরা জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি উঠে যাবে তো আমরাও বলার সময় ভাবিনি। আমাদের আমল থেকে কোনো ভোটের গালি উঠতে পারলো না, তার আগে তৃণমূল কংগ্রেস দলটা উঠে গেল। আর যারা এই সমস্ত এলাকাতে গত বিধানসভায়, মাঝখানে লোকসভায়, তার আগের বিধানসভায়, গত বিধানসভায়, তার আগের লোকসভায়, তার আগের লোকসভায় যারা এখানে এসে বলেছিল যে সমস্ত মানুষ, বিশেষ করে সংখ্যালঘু মানুষ, মুসলমান মানুষ কোনো দিকে তাকাবে না, সবাই তৃণমূলকেই ভোট দেবে। কেন না, ভোট ভাগাভাগি হলে মুসলমানের ভোট তৃণমূল ছাড়া অন্য কোনো পার্টি পেলে নাকি বিজেপির সুবিধা হয়ে যাবে, বিজেপির লাভ হয়ে যাবে। এই বলে গত 10 বছর ধরে, 12 বছর ধরে এই সমস্ত এলাকা আপনারা জানেন পঞ্চায়েতের ভোট করতে দেয়নি। আমাদের একটার পর একটা পার্টি অফিস দখল করেছে, মিথ্যে মামলায় আমাদের নেতাদেরকে গ্রেপ্তার করেছে, জেল খাটিয়েছে, আমাদের কমরেডদেরকে খুন হতে হয়েছে। সবকিছু করেছে, খালি একটাই অজুহাত, দেখি সবকিছু করে তারপরে বলেছে এগুলো আমরা কেন করছি। কেননা মুসলমান এলাকায় অন্য কোনো পার্টিকে থাকতে দেওয়া যাবে না। সিপিএম থাকলে, কংগ্রেস থাকলে ভোট ভাগাভাগি হলে বিজেপির সুবিধা হয়ে যাবে। একমাত্র আমরা তৃণমূল বিজেপিকে আটকাতে পারবো, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবো। তাই বিজেপি যাতে সুবিধা না হয়, তাই এই সমস্ত এলাকায় তৃণমূল ছাড়া আর কোনো পার্টি থাকবে না। এই করে ওরা ভোটে জিতেছে। ভোটে জিতে কি হয়েছে আজকে দেখলেন বিজেপির সুবিধাটা কে করছে। আজকে বাংলার দিকে তাকিয়ে দেখুন, পশ্চিমবাংলায় বিজেপির সুবিধা কে করছে। যে প্রতিমা মণ্ডল, যে নীলিমা মিস্ত্রি এখানে এইসব এসে এই সমস্ত ভোটে এইসব গল্প শুনিয়ে বিজেপিকে আটকানোর নাম করে এই সমস্ত এলাকা থেকে একচেটিয়া ভাবে বুথ দখল করে ভোট করে নিয়ে গেছে। নিয়ে গিয়ে প্রতিমা মণ্ডল এমপি হয়েছে, নীলিমা মিস্ত্রি এমএলএ হয়েছে। আজকে তাকিয়ে দেখুন ওই হারামখোরগুলো তৃণমূলের পতাকা নিয়ে এখন বিজেপির জুতো পালিশ করছে। ওই হারামখোরগুলো, আর যে লাল পতাকা ওরা উঠতে দেয়নি, যে লাল পতাকা টিকতে দেয়নি, লাল পতাকা ধরেছিল বলে যে পার্টির কমরেডদেরকে ঘর ছাড়া করেছে, খুন করেছে, আজকে সেই লাল পতাকা পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে আছে বিজেপির বিরুদ্ধে। মানুষের একমাত্র পাহারাদার হয়ে এই বাংলার মাটিতে লাল পতাকা উঠছে। আর ওই হারামখোরগুলো তৃণমূলের পতাকা নিয়ে বিজেপির জুতো পালিশ করছে। আজকে দেখছেন বিজেপির আসল শত্রুকে আসল বন্ধুকে। মমতা ব্যানার্জি আবার বলছেন যে এরা বেইমানি করেছে আমার সাথে। আপনার সাথে বেইমানি হয়েছে, সত্যি কথা। মমতা ব্যানার্জি বলছে যে আমি এদেরকেও চিনত না, আমি এদেরকে ঘর থেকে নিয়ে এসে এমএলএ করেছিলাম, এমপি করেছিলাম, এখন এরা আমার সঙ্গে বেইমানি করে এখন এরা বিজেপির সঙ্গে বোঝাপড়া করছে। কথাটা ঠিক মমতা ব্যানার্জি, কিন্তু বলুন তো আজকে এরা কোন এমন নতুন বেইমানি করছে যে বেইমানি আপনি একদিন করেননি? আজকে আপনি এদেরকে নিয়ে যে কথাটা বলছেন, আজ থেকে 30 বছর আগে আপনাকে নিয়ে কংগ্রেস সেই কথাটা বলতো। আপনি মমতা ব্যানার্জি কালীঘাটে একটা কালীচাঁদের ঘরে জন্মেছিলেন, কে চিনত আপনাকে? কোন হরিদাস পাল ছিলেন আপনি? আপনাকে কালীঘাটের একটা ঘর থেকে নিয়ে গিয়ে কংগ্রেস দেশের মন্ত্রী বানিয়েছিল, ভারত সরকারের মন্ত্রী বানিয়েছিল। আপনি কি করলেন? সেই কংগ্রেসের পিঠে ছুরি মেরে পশ্চিমবাংলায় কংগ্রেসের লালবাতি জ্বেলে দিয়ে তাদের 1 নম্বর শত্রু বিজেপির সঙ্গে জোট করে বিজেপি সরকারের মন্ত্রী হয়ে সেই বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে আসলেন। আজকে এই নীলিমা মৈত্ররা যে কাজ করছে, নীলিমা মিস্ত্রিরা যে কাজ করছে, আজকে এই প্রতিমা মণ্ডলরা যে কাজ করছে, ঋতব্রত, এই রচনা ব্যানার্জিরা যে কাজ করছে, আজ থেকে 30 বছর আগে আপনি মমতা ব্যানার্জি এই বেহায়াপনা, এই গাদ্দারি করেছিলেন কংগ্রেসের সঙ্গে। পাপ করে বাপকে ছাড়ে না, মমতা পাপ আপনার বাপকেও ছাড়েনি। যে পাপ করেছিলেন 30 বছর আগে, যে পাপ করেছিলেন 30 বছর আগে, আজকে সেই পাপ ফেরত আসছে।
কিন্তু কথাটা হচ্ছে তৃণমূলের কি হবে না হবে, তৃণমূল থাকবে কি না থাকবে, পিসি জেলে থাকবে না পিসি জেলের বাইরে থাকবে, সেটা পরের কথা। কিন্তু বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের কি হবে? আজকে নতুন একটা সরকার এসছে বিজেপি জানতো যে তৃণমূলকে আমরা কিনে নিয়েছি, তৃণমূল আমাদের পায়ে সারেন্ডার করেছে, কিন্তু সিপিআইএম কে কিনতে পারিনি, সিপিএম মরে যায়নি, সিপিএম দাঁড়িয়ে আছে। আগে বিধানসভার ভেতর ছিল না, 5 বছর খালি রাস্তায় ছিল, আজকে রাস্তাতেও আছে, আজকে বিধানসভার ভেতরেও আছে সিপিএম। তাই কি করতে হবে? বুলডোজার নাম হলো পশ্চিমবাংলায় জেতার পরে গোটা বাংলায় এতগুলো এলাকা থাকতে বেছে বেছে তপসিয়াতে, কসবায় তপসিয়াতে প্রথম বুলডোজার পাঠালো বাড়ি ভাঙতে। কেন না জানে তপসিয়া এমন একটা এলাকা, ধর্মে মুসলমান মানুষ ওখানে বসবাস করে, 100 জনের মধ্যে 99 জন মানুষ ধর্মে মুসলমান, মুসলমানের পাড়া। জানে আমরা যেখানে বুলডোজার পাঠাবো ওখানে সিপিএম যাবে রুখে দাঁড়াতে। বেছে বেছে তপসিয়ায় পাঠালো, যাতে আমরা ওখানে গেলাম, আটকালাম, সঙ্গে সঙ্গে গোটা রাজ্য জুড়ে প্রচার যে দেখো সিপিএম মুসলমানের দালালি করছে, মুসলমান এলাকায় ঘর ভাঙা হচ্ছিল, সিপিএম চলে এসেছে লাল পতাকা নিয়ে বুলডোজার আটকাতে। কিছু লোকের মনে হলো যে বিজেপি সরকারে এসে গেছে, হিন্দুত্ব কোনো চিন্তা নেই, খালি মুসলমানের চিন্তা, মুসলমানের ঘর ভাঙছিল, ফালতু সিপিএম ওখানে কায়দাবাজি করতে গেল। কি হলো? রাত পোয়াতে পারলো না, তার আগে তপসিয়ার ওই বুলডোজার পৌঁছে গেল শিয়ালদায় গরিব হিন্দু হকারের দোকান ভাঙতে। ওই বুলডোজার পৌঁছে গেল হাবড়াতে গরিব হিন্দু হকারের বাড়ি, তার ঘর ভাঙতে, তার দোকান ভাঙতে। ওই বুলডোজার পৌঁছে গেল আমাদের ক্যানিং স্টেশনে, ওই বুলডোজার পৌঁছে গেল যাদবপুর স্টেশনে, ওই বুলডোজার পৌঁছে গেল কোচবিহারে হিন্দু রাজবংশী এলাকা। একটার পর একটা ঘর, এমনকি বাচ্চাদের স্কুল ভেঙে দিল এই বুলডোজার দিয়ে। গোটা বাংলার গরিব মানুষ, সে হিন্দু হতে পারে, মুসলমান তো ছেড়ে দিন, বিজেপি তো মুসলমানের ঘোষিত শত্রু। বাংলার গরিব হিন্দু দেখলেন কি যে ভোটের আগে আমি ছিলাম হিন্দু হিন্দু ভাই ভাই, ভোটের পরে আমি হয়ে গেলাম অবৈধ অনুপ্রবেশকারী, অবৈধ দখলদার। ভোটের আগে বাড়ি বাড়ি এই বাড়িগুলোতে হাতজোর করে গেছিল, এখন যেখানে বুলডোজার নিয়ে যাচ্ছে এই বাড়িগুলোতে বিজেপির নেতারা নামাবলী গায়ে দিয়ে গেছিল, এই বাড়িতে বিজেপির নেতারা হাতজোর করে গেছিল, কপালে তিলক কেটে গেছিল, ঠাকুরের ফুল নিয়ে গেছিল, গিয়ে বলেছিল তুমিও হিন্দু আমিও হিন্দু, হিন্দু ধর্মের নামে সবাই আমাদেরকে ভোট দাও, আমরা হিন্দুদের পার্টি, আমরা জিতলে বাবার দেওয়াল লিখেছে আবার জন্ম যখন হিন্দু ফুলে ভোট দেবো পদ্ম ফুলে। ভোটের আগে যাকে বুঝিয়ে আসলো আমিও হিন্দু তুমিও হিন্দু, তুমি আমার ভাই, ভোটের পরে গিয়ে বললো শোনো ভোটের আগে তুমি হিন্দু ছিলে, ভোটের পরে তুমি হয়ে গেছো অবৈধ দখলদার, এখন আমি তোমার ঘরটাকে ভাঙবো। খেটে খাওয়া মানুষকে রাস্তায় টেনে না বলো। আমরা বলছি যারা মানুষের শত্রু তারা মুসলমানের শত্রু, তারা হিন্দুর শত্রু, কিন্তু বিজেপি এটা করেছে এটা যেমন সত্যি তেমন আবার এইটাও সত্যি। বিজেপি ফাঁকা মাঠে গোল দিতে পারেনি। আপনারা দেখেছেন পশ্চিমবাংলার গোটা পশ্চিমবাংলায় যেখানে এই কাজ ওরা করতে গেছে, যেখানে গায়ে চড়ে লোকের ঘর ভাঙতে গেছে, দোকান ভাঙতে গেছে, সেখানে আর কেউ থাক কি না থাক, সেখানে আমরা থেকেছি, কমিউনিস্ট পার্টির পতাকা থেকেছে, সব পতাকা বিক্রি হয়ে গেছে, বাংলায় লাল পতাকা বিক্রি হয়নি। লাল পতাকা প্রত্যেকটা জায়গায় আমরা রুখে দাঁড়িয়েছি, হয়তো সব জায়গায় আটকাতে পারিনি, কিন্তু প্রত্যেকটা জায়গায় আটকানোর চেষ্টা করেছি, অনেক জায়গায় পেরেছি, অনেক জায়গায় পারিনি। যেখানে পারিনি জানবেন সেখানেও কালকে পারবো, যদি আরো বেশি করে মানুষকে সঙ্গে নিয়ে আমরা ওখানে ওই বুলডোজারের সামনে দাঁড়াতে পারি। কিন্তু গোটা বাংলার মানুষ দেখছেন এই বিজেপি সরকারের চরিত্র। একটা সরকার আমাদেরকে কিছু বলতে হলো না, মিটিং করতে হলো না, মিছিল করতে হলো না, একটা সরকার আসার পরে 1 মাসের মধ্যে তারা নিজেরা ঘোষণা করে দিল যে আমরা গরিব মানুষের শত্রু। আমার জাতীয়দের নেতারা বলছে সব হকারকে গরিব বলা যাবে না, হকাররা অনেক বড় লোক আছে। আমরা বলছি যদি কোনো হকার হকারি করে বড় লোক হয়ে থাকে, বেশ হয়েছে বড় লোক হয়েছে, সে চুরি করেনি, ডাকাতি করেনি, সে কতর খাটিয়ে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে সে পরিশ্রম করে বড় লোক হয়েছে। যদি কোনো হকার বড় লোক হয়, আমরা কমিউনিস্ট পার্টি আমরা গর্বিত সেই হকার ভাইকে নিয়ে, সেই হকার বোনকে নিয়ে, বেশ হয়েছে সে বড় লোক হয়েছে। কিন্তু আপনাদেরকে বলছি একটা সরকার যখন আসে, সেই সরকারের কতগুলো ক্ষমতা থাকে, সরকারের কতগুলো দায়িত্বও থাকে। আমাদের ভারতের সংবিধান একটা সরকারকে ক্ষমতা দিয়েছে বুলডোজার দিয়ে বাড়ি হত্তর ভাঙার, দোকান ভাঙার। আমাদের দেশের সংবিধান একটা সরকারকে দায়িত্বও দিয়েছে যে মানুষের মাথার উপর ছাদ নেই সে মাথার উপর ছাদ করে দেওয়ার, যে মানুষের হাতে কাজ নেই তাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার। যে আজকে একটা ঝুঁকিতে থাকছে রেলের লাইনের ধারে, সে তো শখ করে ঝুঁকিতে থাকছে না, কারোর তো শখ হয়নি একটা ট্রিপলটা নিয়ে একটা অ্যাসবেস্টাসে ঝুঁকি করে থাকতে, সে তো বাধ্য হয়ে থাকছে। শুভেন্দু অধিকারীর অধিকার ছিল বুলডোজার দিয়ে তার ঘরটাকে ভাঙার। শুভেন্দু অধিকারীর অধিকার ছিল সেই গরিব মানুষের ঘরটাকে ভাঙার।
শুভেন্দু অধিকারীর দায়িত্বও ছিল সেই গরিব মানুষটাকে একটা ওখানে দাঁড়িয়ে শুনতে কি অসুবিধা হচ্ছে শুভেন্দু অধিকারীর দায়িত্বও ছিল সেই মানুষটার জন্য একটা পাকা ঘরের ব্যবস্থা করে দেওয়া। ওদের ক্ষমতা ছিল একটা হকারের দোকান ভাঙার, ওদের দায়িত্বও ছিল যে লোকটার কাজ করতে চায় কিন্তু তার হাতে এখন কাজ নেই, তার হাতে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া। চাইলে এরা আগে নিজের দায়িত্বটাকে পালন করতে পারত, এরা তা না করে আগে নিজের ক্ষমতাটাকে জাহির করতে গেল। আপনাদেরকে এখানে বলছি, আমাদের পার্টির নেতা ছিলেন শ্যামল চক্রবর্তী। এদের এইসব আস্ফালন থেকে মনে পড়ে আমাদের পার্টির নেতা শ্যামল চক্রবর্তী একটা মজা করে একটা গল্প বলতেন যে একটা লোক, সেই লোকটার কাজ ছিল, সে ছিল ট্রেনের লেভেল ক্রসিং এর গার্ড। সে হচ্ছে ট্রেন আসলে সবুজ পতাকা দেখালে ট্রেন পাস করতো, যদি ট্রেন দাঁড় করা থাকতো লাল পতাকা দেখাতো, লেভেল ক্রসিং এ ট্রেন দাঁড়াতো। তো সে লোকটা নতুন বিয়ে করে বাড়িতে কিছু লাগবে না, কেন করছেন আমি যেটা বলছিলাম, সে লোকটা এরকম লেভেল ক্রসিং এর গার্ড। তো এবার সেই লোকটা নতুন বিয়ে করে বউ মেরেছে ঘরে। তোর বউ তাকে কিছুটা পাত্তা দেয় না, নতুন বউ ঘরে এসে বউকে পাত্তাই দেয় না, কোনো কথা শুনে। সে লোকটা ভাবছে যে কি করা যায়, আমার বউকে তো আমাকে পাত্তাই দিচ্ছে না, একটুখানি লোভ দেখাতে হবে বউকে। একদিন সেটা বউকে বলছে, তুমি জানো আমার কত ক্ষমতা, আমার কত পাওয়ার? যে বউ বলছে, তোমার আবার কি ক্ষমতা? বলে, জানো আমি চাইলে যে কোনো ট্রেন দাঁড়িয়ে যায়, যে কোনো রানিং ট্রেনকে আমি দাঁড় করে দিতে পারি। বউ বলছে, তা আবার হয় নাকি? বলে, হ্যাঁ তুমি দেখবে, তোমার কাছে রাত্রিরে দেখাবো। তারপরে যে বউ তো বিশ্বাস করছে না। লোকটা রাত্রে বউকে নিয়ে খাওয়া দাওয়া করে চলো তোমাকে দেখাবো বলে বউকে নিয়ে সে মাঠের মধ্যে দিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে সেই লেভেল ক্রসিং এর কাছে গেছে, দাঁড়িয়ে আছে। বলছে বউকে, বলছে দাঁড়াও ট্রেন আসবে দেখাবো। এবার একটু পরে রাত্রিবেলা দূর থেকে ট্রেন আসছে, সে লোকটা কি করেছে, লাল পতাকা নিয়ে লাইনে দাঁড়িয়ে ট্রেনটাকে দেখিয়েছে। এবার ট্রেন যে ড্রাইভার চালাচ্ছে সে ভেবেছে বোধহয় সামনে লাইন ভাঙা আছে, কিছু কারণ আছে, ট্রেন দাঁড়াতে বলছে। সে ব্রেক চেপেছে, ট্রেনটা স্লো হতে 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 আস্তে আস্তে দাঁড়িয়ে গেছে ট্রেনটা। লোকটা বউকে বলছে, দেখলে আমার কত ক্ষমতা? বহু তো অবাক হয়ে গেছে, এরকম জিনিস জীবনে দেখিনি। মাঠের মধ্যে একটা রানিং ট্রেন দাঁড়িয়ে গেল, তার বড় পতাকা দেখিয়েছে বলে। বলছে, বাহ, হয়তো ভাবতে পারিনি তোমার এত ক্ষমতা। বলছে, হ্যাঁ, তবে তো ইতিমধ্যে কি হয়েছে, ট্রেন থেকে লোকে নেমে এসছে, তারা দেখছে যে কি ব্যাপার, কোথাও কিছু নেই, ফাঁকা মাঠের মাঝখানে ট্রেন দাঁড়িয়ে গেল, কি ব্যাপার? তো ট্রেন থেকে নেমে এসছে, নেমে লোকটাকে দেখে বলছে, কি ব্যাপার আপনি পতাকা দেখালেন, দাঁড়ানোর সিগন্যাল দিলেন কেন? কোনো গন্ডগোল আছে এখানে, লাইনে কিছু সমস্যা আছে? আরে না না, ওরকম কোনো ব্যাপার না, আমার এরকম নতুন বউ এসেছিল বাড়িতে, বউ আমাকে পাত্তা দিচ্ছিল না, তাই বউকে আমি একটু দেখাচ্ছিলাম আমার কত পাওয়ার, আমি ট্রেন দাঁড় করিয়ে দিয়েছি। এবার যা হয়, লোকে ওই তাকে যে ট্রেন চালাচ্ছিল আর ট্রেনের যে পাবলিকটা ছিল তাকে মেরে কানে গোড়ায় এক থাপ্পড় মেরে মাঠের ধারে ফেলেছে। গালাগাল দিয়ে পাগল কোথাকার আরো গালাগাল ফালাগাল দিয়ে ট্রেনে উঠে ট্রেন চালিয়ে ট্রেনটা বেরিয়ে গেছে। এবার লোকটা জামা ফামা ছেড়ে মাঠ থেকে মাঠে উঠে দাঁড়াচ্ছে, আর বউ এসছে, তার বউ এসে বলছে, কি ব্যাপার গো, ওরা তোমাকে এরকম থাপ্পড় মেরে ফেলে দিল কেন গো? ওটা বলছে, আরে ওটা কোনো ব্যাপার না, শোনো আমার ক্ষমতা ছিল ট্রেন দাঁড় করিয়ে দেওয়ার, আমি আমার ক্ষমতা দেখিয়ে দিয়েছি। এবার ওদেরও ক্ষমতা ছিল আমায় কানের গোড়ায় থাপ্পড় মেরে ফেলে দেওয়ার, ওরাও ওদের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। তাই আপনাদের বলছি, শুভেন্দু অধিকারীদের এই সরকারের ক্ষমতা ছিল বুলডোজার দিয়ে লোকের ঘর দর ভেঙে দেওয়ার, ওরা ওদের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। মানুষের ক্ষমতা আছে সামনের ভোটে কানের গোড়ায় থাপ্পড় মেরে ওই সরকারকে বাংলার বাইরে ফেলে দেওয়ার। সামনের ভোটে মানুষকে ক্ষমতা দেখাতে হবে, সেই ক্ষমতা দেখানো ওদেরকে দাঁড়াতে হবে। কিন্তু 2-5 মিলে যারা সিপিআইএম কেনাকে সমর্থন করেছেন, আমরা যারা কমিউনিস্ট পার্টি করেছি, খালি আমরা মিলে নয়, তার বাইরে আরো সমস্ত মানুষকে যারা বিজেপির বিরুদ্ধে, তাদের সবাইকে একজোট হওয়ায় এই লড়াই লড়তে হবে। আমরা বলছি, দেখুন আমাদের লড়াই তৃণমূলের চোর নেতাগুলোর বিরুদ্ধে ছিল। আমি বলার আগে রতনদা যখন বলছিল তখন রতনদা বলছিল, আমাদের লড়াই তৃণমূলের চোর নেতাগুলোর বিরুদ্ধে ছিল।
তৃণমূলকে ভোট দেওয়া কোনো সাধারণ কর্মী সমর্থককে নিয়ে আমাদের শত্রু নন। যারা মানুষের উপর অত্যাচার করেছে, যারা তোলাবাজি করেছে, যারা লুটপাট করেছে, যারা মহিলাদেরকে ধর্ষণ করেছে, যারা খুন করিয়েছে, যারা এই রাজনীতিগুলো করেছে, তাদের ব্যবস্থা করতে হবে, তাদের বিচার করতে হবে। তারা যদি বিজেপির কোলে গিয়ে আশ্রয় নেয় তাহলেও তাদের বিচার করতে হবে। এইখানে 2013 সালে যখন আমাদের সভা চলছিল মিড ডে মিল কর্মীদেরকে নিয়ে এই জায়গায়, তখন বোধহয় ওদেরকে কামাল বলে কে ছিল পঞ্চায়েতের প্রধান, কিনা কামাল লস্কর, যে পঞ্চায়েতের প্রধান ছিল, এই রতন বাগচিকে এখান থেকে গ্রেপ্তার করিয়েছিল। কেন না মিড ডে মিল কর্মীদের, মিড ডে মিল ওয়ার্কারদের মজুরির দাবিতে লড়াই হচ্ছিল বলে। আজকে আমরা বলছি সরকার সেদিনও আমাদের ছিল না, আজকেও আমাদের সরকার নেই, তারপরও আমরা এখানে আজকে এই 2026 সালে আমরা এখানে দাঁড়িয়ে আছি। রতন বাগচি এখানে দাঁড়িয়ে সভা করছে। ওই কামালের বাপের খবর থাকলে এখানে এসে দাঁড়া, কোনো পুলিশ লাগবে না, কোনো পুলিশ লাগবে না, পাবলিকের ব্যবস্থা করবে। তাই আমরা বলছি যারা এই অপরাধগুলো করেছিল তাদের সঙ্গে তাদের হিসেব বুঝে নেওয়া হবে, কিন্তু তার বাইরে যে সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিলেন, হয়তো কেউ বাধ্য হয়েছিলেন ভোট দিতে, কেউ হয়তো বিজেপিকে ঠেকানোর জন্য ভোট দিয়েছিলেন, কেউ হয়তো এলাকায় আর কোনো পার্টিকে চোখের সামনে খুঁজে পাননি বলে বাধ্য হয়ে ভোট দিয়েছিলেন, তাদের সবার কাছে বলছি একসঙ্গে আসুন, আজকের দিনে আমাদেরকে এই লড়াই লড়তে হবে। আর আমাদের কমরেডদেরকেও বলছি, অনেক ক্ষেত্রে আমাদের মধ্যেও এরকম সংকীর্ণতা কাজ করে যে কারোর সাথে এর আগে কখনো আমাদের ঝগড়া ছিল, কারোর সাথে আমাদের মত মেলেনি, কেউ আমাদেরকে সমর্থন করেনি বলে আমরা চিরকালের জন্য তাকে আমাদের শত্রু ভেবে নিয়েছি। তো আমাদের কমরেডদেরকেও বুঝতে হবে, আমরা যদি চাই যে আমাদের মিটিং মিছিলে লোক বাড়ুক, আমাদের লড়াইয়ের মানুষ বাড়ুক, তাহলে নতুন মানুষ কুমোরটুলির অর্ডার দিয়ে তৈরি হবে না। যারা এর আগে আমাদের উল্টো দিকে ছিলেন তাদেরকেই আমাদের সঙ্গে এনে আমাদের মিছিলে আমাদের লড়াই লোক বাড়াতে হবে। এই কাজ আমাদেরকে করতে হবে এবং এই কাজ করে বিজেপিকে হারানো সম্ভব, বিজেপিকে আমরা হারাবো। আমি আমার কথাকে শেষ করছি এখানে একটা কথা বলে, এসআইআর নিয়ে বাকি যে কথাগুলো বলার আমাদের বাকি বক্তারা বলেছেন, যদি আইনজীবী হিসেবে আপনি এরপরে যদি কিছু বলেন আপনারা শুনবেন, কিন্তু বা আপনারা যে ফর্ম দিচ্ছেন বা ফর্ম অ্যাপিল করেছিলেন, যে ডকুমেন্ট দিচ্ছেন কাগজপত্র, সেগুলোকে নিয়ে যে আইনি লড়াই করার আমরা করছি, আমরা করবো। আমাদের পরিষ্কার বক্তব্য, দরকার হলে এই দুটো বক্তব্যকে নিয়ে আমরা আদালতের কাছে আবার যাব। তা হচ্ছে বাংলার মানুষের একটা বড় অংশের মানুষ, বিশেষ করে মুসলিম এলাকায়, সংখ্যালঘু এলাকায় একটা বড় অংশের মানুষকে একেবারে টার্গেট করে বাধ্য হয়েছে দলের নাম, যাতে তারা ভোট দিতে না পারে। তারা ভারতের নাগরিক, একটা ভোটে তারা ভোট দিতে পারলেন না। তাদের মতামতকে বাদ দিয়ে এবারে পশ্চিমবাংলায় সরকার তৈরি হলো, কিন্তু আগামী যে ভোটগুলো হবে এরপরে মিউনিসিপ্যালিটি এলাকায় মিউনিসিপ্যালিটি ভোট হবে পুজোর পরেই। 3টে এলাকায় বাই ইলেকশন বাকি রয়েছে, রেজিনগরে, নন্দীগ্রামে আর বসিরহাট লোকসভায় বাই ইলেকশন হবে। 1 বছর যেতে না যেতে পঞ্চায়েত ভোট চলে আসবে। সুতরাং বাকি যে ভোটগুলো রয়েছে, যাতে কোনো ন্যায্য ভোটার, কোনো বৈধ ভোটারকে ভোট দেওয়া থেকে বঞ্চিত হতে না হয়, তার জন্য এলাকা ধরে ধরে যেখানে যাবে ভোট, তার আগে যাবতীয় ভোটারের নাম ভোটার লিস্টে তোলার ব্যবস্থা করতে হবে। এবং তার থেকে বড় কথা হচ্ছে, এখন আপনারা শুনছেন সরকার থেকে অনেক আইন, অনেক জিনিস শোনাচ্ছে। কোথাও যদি কেউ প্রতিরোধ করে, কোথাও যদি কেউ বিক্ষোভ দেখায়, তাহলে নাকি তার সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ নেওয়া হবে। ক্ষতিপূরণের কথাই যদি আসে, আপনাদেরকে বলছি এই প্রশ্ন নিয়ে আমরা সিপিআইএম সুপ্রিম কোর্ট অব্দি যাবো এবং লড়াই করব। আজকে একজন ভোটার, যিনি বৈধ ভোটার, বৈধ নাগরিক, অন্যায়ভাবে তার নাম ডিলিট করে দেওয়া হলো এসআইআর এর নাম করে, তিনি ভোট দিতে পারলেন না, তার একটা ক্ষতি হলো। এই নাম ডিলিট হয়েছে বলে তার সরকারি প্রকল্প থেকে অন্নপূর্ণা ভান্ডার হতে পারে, 100 দিনের কাজ হতে পারে, বিভিন্ন সরকারি প্রকল্প থেকে তার নাম বাদ চলে যাচ্ছে। সরকারি প্রকল্প থেকে নাম বাদ যাওয়া, তার যে আর্থিক ক্ষতি হচ্ছে তার বাইরে তার একটা দুশ্চিন্তা। অনেক মানুষ আত্মহত্যা করেছেন পর্যন্ত দুশ্চিন্তায়। সামাজিক অসম্মান, আমার কোনো দোষ নেই, আমার নাম বাদ দেওয়া হলো, আমাকে এখন লোকে বলছে বাংলাদেশি, আমাকে বলছে পাকিস্তানি, তোমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবো, তোমাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। সামাজিক অসম্মান, তাকে এখান থেকে গিয়ে কলকাতায় গিয়ে ট্রাইব্যুনালে অ্যাপিল ফাইল করো, আবার হিয়ারিং এ যাও, দরকার হলে ওখানে ঘর ভাড়া করে থাকো, তোমার কাজ বন্ধ, সেদিনের মতো রোজগার বন্ধ, সেখানে গাড়ি ভাড়া, ঘর ভাড়া, খাবারের খরচা, সবকিছু। এই যে এত ক্ষতি হচ্ছে একজন মানুষের, তারপরে যখন তার নামটা আবার লিস্টে উঠছে, তার মানে এটা প্রমাণিত যে সে বৈধ ভোটার ছিল, তার নামটা অন্যায়ভাবে কাটা হয়েছিল। তা যদি হয়ে থাকে তাহলে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আমরা এই প্রশ্নের মীমাংসা চাইব, যে মানুষকে এত রকম ভাবে অন্যায়ভাবে ক্ষতি করা হলো, অন্যায়ভাবে যার নাম বাদ দেওয়া হলো, পরে তার নাম আবার ফেরত আসলো, এই মানুষটার ক্ষতিপূরণ ইলেকশন কমিশনারের মাইনের টাকা কেটে, ইলেকশন কমিশনারের সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন এই সমস্ত মানুষ
কেন বাংলার এই 27 লক্ষ মানুষের অন্যায্যভাবে নাম কাটা গেছে? দরকার হলে চিফ ইলেকশন কমিশনারের মাইনে কেটে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মানুষটাকে ক্ষতিপূরণ দেওয়া হবে না। এই প্রত্যেকজন বৈধ ভোটারের নাম লিস্টে তো আমরা ফেরত আনবই, কিন্তু এই মানুষগুলোকে ক্ষতিপূরণও দিতে হবে এই ইলেকশন কমিশনকে। সেই লড়াই আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়বো, মানুষের দরবারে আমরা এই লড়াই নিয়ে যাব। এই লড়াইতে আপনাদের সবাইকে পাশে পাবো এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।